বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে। তোমাদের কেপি এবং ডাব্লিউবিপির কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে। এছাড়া তোমরা যারা পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ তোমরা যারা এসএসসি জিডিকে টার্গেট করছো, যারা কেপি ডাব্লিউবিপি এই সমস্ত রেলওয়ে যাই এক্সাম হোক না কেন, তোমরা যারা জিকেতে সমস্যায় রয়েছো তাদের জন্য কিন্তু তোমাদের জিকে ফাউন্ডেশন নিয়ে আমি চলে এসেছি, যেখানে তোমাদের পুরোপুরি ইম্পর্টেন্ট জিকে, ঠিক আছে, পুরো ইম্পর্টেন্ট জিকে এখানে করানো হবে। তোমাদের পুরো পুরো ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট এখানে কমপ্লিট করা হবে। আজকে ইতিহাসের প্রথম ক্লাস, সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করছি, যেখানে তোমাদের এই যে কি পয়েন্টগুলো তোমাদের বলে দেওয়া হবে, এই কি পয়েন্টগুলোর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না। তো তোমরা যারা ডাব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের যারা এখনো পর্যন্ত জিকের ফাউন্ডেশন করনি, তাদেরকে বলবো অবশ্যই এই ক্লাসগুলো করে যাও। এখান থেকে কিন্তু তোমাদের 100% কমন কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা এই নোটগুলো দেখলে তোমরা তাহলেই বুঝতে পারবে যে নেটগুলোর কতটা স্ট্যান্ডার্ড রয়েছে। তো এরপরে তোমাদের যেটা বলি সেটা হচ্ছে, এই যে নোটটি আজকে আমি যে ক্লাসটি করাবো, সেই ক্লাসটির পিডিএফ তোমরা এই যে তোমাদের এই যে বইয়ের পেজগুলো নেওয়া হয়েছে, এই যে পিডিএফটি তোমরা ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম থেকে তোমরা সংগ্রহ করে নেবে। প্রতিদিন আমি একটা একটা করে ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে, যেখান থেকে তোমরা পুরোপুরি পরীক্ষায় উপকৃত হবে। এছাড়াও তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির জন্য তোমাদের ম্যাথামেটিক্স কিন্তু ক্লাস চলছে। ম্যাথামেটিক্স ক্লাসগুলো নাম্বার সিস্টেমের 3টে মতো ক্লাস হয়েছে। আরও এরকম টপিক ওয়াইজ তোমাদের টপিক ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স করানো হচ্ছে, যা হচ্ছে পিওয়াইকিউ বেস, ঠিক আছে। তো অবশ্যই সেগুলো কিন্তু অবশ্যই করবে, কারণ সেরকমই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই তোমাদের বলবো ক্লাসগুলোকে মিস করো না। যদি তোমরা এবারে পরীক্ষাটি মানে ক্র্যাক করতে চাও বা চাকরিটি পেতে চাও, তাহলে বলবো ক্লাসগুলোকেও মিস করো না। আজ দেখো প্রথম ক্লাস হিস্ট্রি, যেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। এই প্রাচীন ভারতের ইতিহাস আজকে যেটা পয়েন্ট থেকে শুরু করব, প্রথম যে লেখা দেখো, এই ইতিহাসের পিতা হচ্ছেন গিয়ে হেরোডোটাস। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ইতিহাসের পিতা কাকে বলা হয়? হেরোডোটাস। তিনি হিস্টোরিকা নামে একটা বই লিখেছিলেন। সেই বইটির নাম কি ছিল? সেই বইটির নাম ছিল হিস্টোরিকা। তার ইতিহাসের পিতার নাম কি? ইতিহাসের পিতার নাম হচ্ছে গিয়ে কি? হেরোডোটাস। তাহলে এখানে এই হেরোডোটাস কে ছিলেন? হেরোডোটাস ছিলেন ইতিহাসের পিতা, এবং এই তার লেখা যে বইটি সেটা হচ্ছে গিয়ে কি? না, হিস্টোরিকা, ঠিক আছে, হিস্টোরিকা তার বইটির নাম। দেখো, তো এই প্রাচীন ভারতের এই প্রাচীন ইতিহাসের যুগে, এই যুগের লিখিত প্রমাণ পাওয়া যায় না, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে। তাহলে এখানে কোনোরূপ কোনো আমরা লিখিত প্রমাণ পাই না। এখানে কোনোরূপ কোনো আমরা লিখিত প্রমাণ কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। এই যুগটি আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। এই যুগটিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যালিওলিথিক যুগ, একটা হচ্ছে মেসোলিথিক যুগ, আর একটা হচ্ছে নেওলিথিক যুগ। 3টি যুগ কি কি? না, পলিওলিথিক, মেসোলিথিক এবং নেওলিথিক। এই 3টি যুগ আমরা দেখতে পাই এখানে। তো এই যুগগুলো সম্পর্কে ডিটেলস আমাদের জানার কোনোরূপ কোনো দরকার নেই। এখানে আমাদের যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যুগে কি আবিষ্কার হয়েছিল। দেখো, এখানে তোমাদের যে দেওয়া রয়েছে, দেখো, ফার্স্ট পয়েন্ট, প্যালিওলিথিক যুগ, যেখানে আমাদের আগুনের আবিষ্কার হয়। এইগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কোন যুগে কি আবিষ্কার হয়েছিল। নেওলিথিক যুগ, যেখানে আমাদের চাকা আবিষ্কৃত হয়েছিল। তাহলে নেওলিথিক যুগ যেখানে চাকা আবিষ্কৃত হয়, প্যালিওলিথিক যুগ যেখানে আগুন আবিষ্কৃত হয়, আর নেওলিথিক যুগে কি হয়? মানুষ কৃষিকাজ শিখে বা কৃষিকাজটা শুরু করে। আবার নেওলিথিক যুগে দেখো মানুষ কি করে? ঘর বানানোর অভ্যাস শেখে, অর্থাৎ কমিউনিটি জীবনযাপন তারা শুরু করে, কমিউনিটি জীবনযাপন। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি জানলাম? ফার্স্ট অফ অল জানলাম যে প্যালিওলিথিক যুগে মানুষ আগুনের আবিষ্কার করেছিল। নেওলিথিক যুগ যখন আসে তখন চাকা আবিষ্কৃত হয়, সেই সময় কৃষিকাজ শুরু হয়, এছাড়াও তারা ঘর বানানোর অভ্যাসটা শেখে।
আরেকটা প্রথম যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কুকুর ছিল প্রথম পোষা প্রাণী। তাহলে এই যুগে বা এই সময় কুকুর ছিল কিন্তু প্রথম পোষা একটা প্রাণী। তো পেলিওলিথিক যুগে শিকার ছিল মানুষের প্রধান জীবিকা। পেলিওলিথিক যুগের শিকার ছিল মানুষের প্রধান জীবিকা, অর্থাৎ পেলিওলিথিক যুগ, সেখানে মানুষ শিকার করত, সেই শিকারই ছিল তাদের প্রধান জীবিকা। এছাড়া দেখো পেলিওলিথিক যুগে প্রথম পাথরের সরঞ্জাম আবিষ্কৃত হয়েছিল, যেটা দেখো তোমাদের এসএসসি জিডি 2023 এখানে কিন্তু প্রশ্ন এসেছিল। তো তোমরা বলবো যারা এসএসসি কে টার্গেট করছো, অর্থাৎ এসএসসি সে এমটিএস হোক, ঠিক আছে, বা সিএইচএসএল হোক, সিজিএল হোক, বা যাই হোক না কেন, এছাড়া তোমরা যারা ডাব্লিউবিপি এবং কেপি কে টার্গেট করছো, তাদের কিন্তু এখান থেকে দেখবে লাইন তুলে তুলে প্রশ্ন হবে। ঠিক আছে, এখন কথাটা হয়তো বিশ্বাস হচ্ছে না, বাট ক্লাসগুলো করার পর তোমরা যখন পরীক্ষা দিতে যাবে সেখানে তোমরা কিন্তু ফল পেয়ে যাবে। ঠিক আছে, পুরোপুরি তোমাদের কিন্তু লাইন তুলে তুলে প্রশ্ন হয়। দেখো পেলিওলিথিক যুগে প্রথম পাথরের সরঞ্জাম আবিষ্কৃত হয়েছিল। পেলিওলিথিক যুগে প্রথম পাথরের সরঞ্জাম আবিষ্কৃত হয়েছিল। দেন দেখো তোমাদের ভীমবেটকা, একটা বিখ্যাত পেলিওলিথিক বা পেলিওলিথিক সাইট, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে পেলিওলিথিক সাইডের মধ্যে একটা বিখ্যাত সাইট যদি বলি সেটা হচ্ছে নাম কি, ভীমবেটকা, যেটা তোমাদের সিজিএল 2023-এ কিন্তু এখান থেকে এইটা প্রশ্নটা দিয়েছিল। যেটা ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। এইগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। ভীমবেটকা হচ্ছে গিয়ে একটা বিখ্যাত পেলিওলিথিক সাইট। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বেলান উপত্যকা। বেলান উপত্যকা কোথায় রয়েছে? বেলান উপত্যকা রয়েছে আমাদের উত্তরপ্রদেশে। এই উত্তরপ্রদেশে রয়েছে বেলান উপত্যকা থেকে একটা হাড়ের মতো দেবীর মূর্তি পাওয়া গেছে, যা উচ্চ পেলিওলিথিক যুগের। এটা এখান থেকে প্রশ্ন এসেছিল এমটিএস 2022-এ। এমটিএস 2022-এ এখান থেকে প্রশ্ন এসেছিল। এই যে এমটিএস, এই যে সিজিএল, সিএইচএসএল, এসএসসি জিডি, এই যে এদের পিওয়াইকিউ গুলো কিন্তু তোমাদেরকে এখন ডাব্লিউবিপি কেপিতে তুলে দিচ্ছে। ডাব্লিউবিপি কেপিতে এছাড়াও তোমাদের যার যেটা রয়েছে ডাব্লিউবিসিএস, এইখান থেকে তোমাদের পিওয়াইকিউ সমস্ত কিন্তু ডাব্লিউবিপি তে তুলে দেওয়া হয়। তাই বলবো ক্লাসগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এই ক্লাসগুলো অবশ্যই দেখবে। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম ক্লাস তোমরা আর কোনো চ্যানেলে তোমরা পাবে না। উইথ তোমাদের এই পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ডেসক্রিপশনে যে টেলিগ্রাম রয়েছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও। দেখো বেলান উপত্যকা যেটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে একটা হাড়ের মতো দেবীর মূর্তি পাওয়া গেছে, যা উচ্চ পেলিওলিথিক যুগের। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে না, নিওলিথিক যুগ। এই নিওলিথিক যুগ যে ছিল, নিওলিথিক যুগে প্রাচীন ভারতের ইতিহাসের মাটির পাত্রের চিহ্ন পাওয়া গেছে, যেটা এসএসসি সিলেকশন পোস্ট 2023-এ এই প্রশ্নটি এসেছিল। তাহলে নিওলিথিক যুগে প্রাচীন ভারতের ইতিহাসে মাটির পাত্রের চিহ্ন পাওয়া গেছে। আর পরে যেটা প্রথম একদম খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাব্লিউবিপিকেপিতে খুব আসে, তামা ছিল প্রথম ধাতু যা মানুষের ব্যবহার করেছে। তাহলে মানুষের ব্যবহারযোগ্য প্রথম ধাতুর নাম ছিল কি? তামা। মানুষের ব্যবহারযোগ্য প্রথম ধাতুর নাম ছিল কি? তামা। ঠিক আছে, তো প্রথম সরঞ্জাম যা মানুষ ব্যবহার করেছিল তা হচ্ছে কি? দা। তাহলে প্রথম যে সরঞ্জাম, অর্থাৎ যে সরঞ্জামের মধ্যে প্রথম যে সরঞ্জাম সেটা যে মানুষ ব্যবহার করেছিল সেটা হচ্ছে দা। এই দাকে তারা প্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। প্রথম ফসল যা মানুষ চাষ করেছিল তা হচ্ছে বার্লি। তাহলে কি কি জানলাম? তা মানুষের এর ব্যবহারের মানে মানুষের সরঞ্জামের মধ্যে প্রথম যেটা ব্যবহার করেছিল সেটা হচ্ছে গিয়ে দা। আর মানুষ যে ধাতু প্রথম ব্যবহার করেছিল তা হচ্ছে গিয়ে তামা ধাতু ব্যবহার করেছিল। কেউ কিন্তু লোহা করে দিয়ে এসো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর প্রথম ফসল যেটা চাষ করেছিল সেটা হচ্ছে গিয়ে কি? বার্লি। নেক্সট দেখো তোমাদের যেটা হচ্ছে কি না, বলেছে যে প্রাচীন মুদ্রাগুলিকে পঞ্চমার্কড মুদ্রা বলা হয়ে থাকে। প্রাচীন মুদ্রাগুলিকে পঞ্চমার্কড মুদ্রা বলা হয়ে থাকে। এই পঞ্চমার্কড মুদ্রাগুলি পাঁচ পাঁচতম খ্রিস্টাব্দী বা খ্রিস্টাব্দী খ্রিস্টপূর্ব থেকে এসেছে, যেহেতু এগুলো ছাপানো হয়
সেগুলো ভারতীয় ভাষায় পঞ্চড মুদ্রা হিসেবে পরিচিত। ঠিক আছে। এরপরে দেখো রমিলা ঠাপারের মতে লোহার ব্যবহার 800 খ্রিস্টপূর্বে শুরু হয়েছিল। তাহলে রমিলা ঠাপারের মতে লোহার ব্যবহার কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টপূর্বে? 800 খ্রিস্টপূর্বে শুরু হয়েছিল। ওকে। নেক্সট দেখো তোমাদের, সেটা হচ্ছে কি না মুখ্য বৈদিক গাঁথা। মুখ্য বৈদিক গাঁথা, এখানে দেখো যেটা দেওয়া রয়েছে বেদ। বেদ হচ্ছে গিয়ে ভারতের প্রাচীনতম একটা পুস্তক। শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে গিয়ে জ্ঞান। এই বেদ শব্দটির আক্ষরিক অর্থ যদি বলি সেটা হচ্ছে জ্ঞান। এই মুখ্য বৈদিক গাঁথা বেদের মোট অংশ যদি বলি, মোট অংশ হচ্ছে গিয়ে 4টি। এই 4টি অংশের মধ্যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। তাহলে বেদের কয়টি অংশ রয়েছে? বেদের 4টি অংশ রয়েছে, যেটা হচ্ছে গিয়ে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। প্রত্যেকটা বেদ সম্পর্কে একটু দেখে নেব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। দেখো ঋগ্বেদ, ঋগ্বেদের একটা প্রথম যে লাইনটা বলতে পারি সেটা হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে পুরনো বেদ। তাহলে এটি হচ্ছে গিয়ে সবচেয়ে পুরনো বেদ। ঠিক আছে। তো ঋগ্বেদে 10টি মণ্ডল, 1028টি সূক্ত এবং প্রায় 10,580টি শ্লোক রয়েছে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, তোমাদের এসএসসির এক্সামে দিয়ে দেয়, কারণ ডিপ থেকে যখন প্রশ্ন হয় ঋগ্বেদে কয়টি মণ্ডল রয়েছে? 10টি মণ্ডল, 1028টি সূক্ত এবং প্রায় 10,580টি শ্লোক রয়েছে। ঋগ্বেদের কয়টি শাখা? ঋগ্বেদের 5টি শাখা রয়েছে। তো ঋগ্বেদে 25টি নদীর উল্লেখ পাওয়া যায়। কয়টি নদী? 25টি নদীর উল্লেখ পাওয়া যায়। 25টি নদীর এখানে উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদে নদীর গঙ্গার নাম একবার এবং নদী যমুনার নাম 3বার উল্লেখ রয়েছে। তাহলে ঋগ্বেদে গঙ্গা নদীর নাম কতবার উল্লেখ রয়েছে? গঙ্গা নদীর নাম একবার এবং যমুনা নদীর নামকে 3বার কিন্তু ইউজ করা হয়েছে। যেটা কিন্তু তোমাদের রিসেন্ট পরীক্ষা এসেছে এসএসসি জিডি 2025-এর 5-এর 2 তারিখে। আচ্ছা, 2-এর মাসে 5 তারিখে। ঠিক আছে। তাহলে গঙ্গা নদীর নাম আমরা একবার দেখতে পাই এবং যমুনা নদীর নাম আমরা 3বার দেখতে পাই। ওকে। নেক্সট দেখো তোমাদের যে গায়ত্রী মন্ত্র, যা ঋষি বিশ্বামিত্র রচনা করেছিলেন, তা ঋগ্বেদের 3য় মণ্ডলে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে দেখো গায়ত্রী মন্ত্র যা ঋষি বিশ্বামিত্র রচনা করেছিলেন। তাহলে গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিলেন? ঋষি বিশ্বামিত্র রচনা করেছিলেন। তার ঋগ্বেদের 3য় মণ্ডলে উল্লেখ করা হয়েছে। তো দেখো ঋগ্বেদের 7ম মণ্ডলে রাজা সুকাস এবং 10 রাজার মধ্যে যুদ্ধের বর্ণনা রয়েছে। রাজা সুকাস এই যুদ্ধে জয়ী হন এবং এই যুদ্ধে পরশুরিনী নদী, অর্থাৎ বর্তমান যেটা হচ্ছে গিয়ে পরশুরিনী নদী, যেটা হচ্ছে রবি নদী নামে পরিচিত, তীরে এটা সংঘটিত হয়েছিল। তো ঋগ্বেদের 9ম মণ্ডলে দেবতা সোমার উল্লেখ রয়েছে। ঋগ্মণ্ডল অর্থাৎ ঋগ্বেদের 9ম মণ্ডলে দেবতা সোমার উল্লেখ রয়েছে। দেবতা সোমার উল্লেখ কিন্তু পাওয়া যায়। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদে কি কি আমাদের ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই বেদটি একটা প্রহসিত এবং শ্লোক আকারে লেখা হয়েছে। এটি মূলত পূজা এবং তীর্থ কাজ সম্পর্কিত ছিল। তাহলে এটা কি ছিল? এটা ছিল একটা পূজা এবং তীর্থ কাজ সম্পর্কিত। এটা ছিল পূজা এবং তীর্থ কাজ সম্পর্কিত ছিল। তো যজুর্বেদের 2টি অংশ, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, একটা হচ্ছে শুদ্ধ যজুর্বেদ। একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ আর একটা হচ্ছে শুদ্ধ যজুর্বেদ। ঠিক আছে। যজুর্বেদের 2টি অংশ, এখান থেকে এই যজুর্বেদ থেকে এইটুকুই মনে রাখলে হবে। নেক্সট দেখো তো সামবেদ। এই সামবেদে কি? সামবেদে যেটা সেটা হচ্ছে কি, সামবেদে এই বেদে সঙ্গীত সম্পর্কিত তথ্য পাওয়া যায়। এই বেদে কি পাওয়া যায়? সঙ্গীত সম্পর্কিত তথ্য পাওয়া যায়। এই জন্য এটি ভারতীয় সঙ্গীতের পিতা হিসেবে পরিচিত। তাহলে সামবেদে কি পাওয়া যায়? সামবেদে সঙ্গীত সম্পর্কিত তথ্য পাওয়া যায়, এজন্য এটি ভারতীয় সঙ্গীতের পিতা নামে পরিচিত। তো সামা শব্দের আক্ষরিক অর্থ কি? গান। এই সামা শব্দের আক্ষরিক অর্থ যদি বলি সেটা হচ্ছে গান। তাই সামবেদ মূলত সূর্যের প্রশংসায় গাওয়া মন্ত্রগুলির সমষ্টি
এবং এতে 1875টি হিম্ম রয়েছে। 1875টি হিম্ম রয়েছে। ওকে, তাহলে সামবেদ মূলত সূর্যের প্রশংসায় গাওয়া মন্ত্রগুলির সমষ্টি। এটি মোট 1875টি হিম্ম রয়েছে। সামা শব্দের আক্ষরিক অর্থ হলো গান। ভারতীয় সঙ্গীতের পিতা হিসেবে পরিচিত এটি। ঠিক আছে, সামবেদ তাহলে পুরো কমপ্লিট হলো। নেক্সট দেখো তোমাদের অথর্ববেদ। এই অথর্ববেদ থেকে যেগুলো মনে রাখতে হবে তা হচ্ছে গিয়ে, এই বেদটি অন্যান্য বেদগুলির পরে লেখা হয়েছে। এটি অথর্বঙ্গিরস বেদ নামেও পরিচিত। এটি কি বেদ নামে পরিচিত? অথর্বঙ্গিরস বেদ নামেও পরিচিত। এই বেদে জাদুটোনা, তন্ত্রমন্ত্র, চিকিৎসা, বিবাহ, তারপরে দুনিয়াবি জীবন সম্পর্কে আলোচনা করা হয়। এখানে কি কি আলোচনা করা হয়ে থাকে? জাদুটোনা, তন্ত্রমন্ত্র, চিকিৎসা, বিবাহ, তারপরে দুনিয়াবি জীবন, এই সমস্ত জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। অথর্ববেদকে আমরা ব্রাহ্মবেদ নামে পরিচিত। অথর্ববেদ কি নামে পরিচিত? ব্রাহ্মবেদ নামে পরিচিত অথর্ববেদ। ওকে, এই অথর্ববেদের সবচেয়ে জনপ্রিয় শাখা হলো পিপ্লাদ এবং শাউনক। এই অথর্ববেদের জনপ্রিয় শাখা যদি বলি, সেটা হচ্ছে পিপ্লাদ এবং শাউনক। এই অথর্ববেদে বলা হয়েছে সভা সমিতি হলেন প্রজাপতির দুই কন্যা। অথর্ববেদেই বলা হয়েছে এই সভা এবং সমিতি হলো প্রজাপতির দুই কন্যা। প্রজাপতির দুই কন্যা হচ্ছে কি? সভা এবং সমিতি। সভা এবং সমিতি। অথর্ববেদের সবচেয়ে জনপ্রিয় শাখা ছিল কি? সেটা হচ্ছে পিপ্লাদ এবং শাউনক। অথর্ববেদকে ব্রাহ্মবেদ নামে পরিচিত। অথর্ববেদ হচ্ছে ব্রাহ্মবেদ নামে পরিচিত। আশা করি অথর্ববেদও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। নেক্সট দেখো বেদাঙ্গ। বেদাঙ্গের মোট সংখ্যা আমরা যদি বলি, সেটা হচ্ছে 6টি বেদাঙ্গ। সেটা প্রথম হচ্ছে শিক্ষা, জ্যোতিষ, ব্যাকরণ, কাল্প, নিরুক্ত, ছন্দ। যেটা হচ্ছে শিক্ষা শব্দের কি না ধ্বনি বিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান, ব্যাকরণ ভাষাশাস্ত্র, তারপরে কল্প হচ্ছে রীতিনীতির শাস্ত্র, নিরুক্ত হচ্ছে শব্দতত্ত্ব, ছন্দ হচ্ছে বেদীয় ছন্দ বা মিটার। ওকে, তাহলে বেদাঙ্গ আমাদের 6টি। এই 6টি বেদাঙ্গ তো একটু পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের কি না ব্রাহ্মণ গ্রন্থ সমূহ। এখানে দেখো প্রথম বেদ ব্রাহ্মণ গ্রন্থসমূহ, এটা নিয়ে আলোচনা করব। ঋগ্বেদ, যেটা হচ্ছে ঐত্রেয়ের এবং কৈশিকতি অর্থাৎ সংকায়ন। যজুর্বেদ অর্থাৎ সত্রপদ বা তৈত্তিরীয়। সামবেদ হচ্ছে গিয়ে পাঁচবিশ বা সদিশ। অথর্ববেদ হচ্ছে গিয়ে গোপদ। নেক্সট দেখো তোমাদের পুরাণের সম্পর্কে কি জানতে হবে? পুরাণের মোট সংখ্যা যদি বলি, পুরাণের মোট সংখ্যা হচ্ছে 18টি। তাহলে পুরাণ কয়টি? পুরাণের মোট সংখ্যা হচ্ছে 18টি। পুরাণের রচয়িতা হচ্ছে লোমহর্ষ, তার পুত্র হচ্ছে কি উগ্রসভা। পুরাণের রচয়িতা কি? পুরাণের রচয়িতা হচ্ছে গিয়ে লোমহর্ষ পুরাণের রচয়িতা লোমহর্ষ, এবং তার পুত্র হচ্ছে কি উগ্রসভা। তো পুরাণগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সত্যিকারের পুরাণ হচ্ছে গিয়ে মৎস্য পুরাণ। তো পুরাণগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সত্যিকারের পুরাণ কি? মৎস্য পুরাণ। বর্তমানে পাওয়া পুরাণগুলি গুপ্ত যুগের সময়কার। পুরাণের মোট সংখ্যা 18টি। পুরাণের রচয়িতা লোমহর্ষ, তার পুত্র ছিল উগ্রসভা। সত্যিকারের পুরাণ হচ্ছে গিয়ে মৎস্য পুরাণ। সবচেয়ে প্রাচীন এবং সত্যিকারের বিষ্ণু পুরাণ হচ্ছে মৌর্য বংশের সাথে সম্পর্কিত। মৎস্য পুরাণ হচ্ছে সাতবাহন বংশের সাথে সম্পর্কিত, এবং বায়ু পুরাণ হচ্ছে গিয়ে গুপ্ত বংশের সাথে সম্পর্কিত। প্রশ্ন আসলে কিন্তু এর বাইরে তোমাদের আমি আগেও বলে দিচ্ছি, এখনো বলছি, একটাও এর বাইরে কিন্তু প্রশ্ন তোমাদের হবে না। তাই এইটা অন্তত তোমরা কমপ্লিট করো। পুরো ইডিং বিডিং সেখান থেকে না পড়ে তোমরা এই ক্লাসগুলো করতে থাকো, দেখবে পুরোপুরি তোমরা সবকিছু কমন পেয়ে গেছো। তাহলে বিষ্ণু পুরাণ কি? বিষ্ণু পুরাণ মৌর্য বংশের সাথে সম্পর্কিত। মৎস্য পুরাণ যেটা সাতবাহন বংশের সাথে সম্পর্কিত।
বায়ু পুরাণ যেটা হচ্ছে গুপ্ত বংশের সাথে সম্পর্কিত। এখানে জিনিসগুলো এতটা সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে যেটা কিন্তু অন্য কোনো বইতেও পাবে না, অন্য কোনো নোটেও পাবে না, ঠিক আছে। নেক্সট দেখো, ক্লাসের শেষের দিকেই আমরা আছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এতক্ষণ যে পড়লাম, গুরুত্বপূর্ণ তথ্য কিছু জেনে নেব যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। সেটা হচ্ছে কি, অর্থশাস্ত্র বইটির রচয়িতা কে? অর্থশাস্ত্র বইটির রচয়িতা হচ্ছে চাণক্য। তিনি বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য নামেও পরিচিত ছিলেন। ওকে। অর্থশাস্ত্র মূলত রাজনৈতিক বিজ্ঞান সম্পর্কিত একটা গ্রন্থ। অর্থশাস্ত্র কিরকম? একটা রাজনৈতিক বিজ্ঞান সম্পর্কিত একটা গ্রন্থ। এতে মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। এখানে মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। রাজতরঙ্গিনী বইটির রচয়িতা কে? রাজতরঙ্গিনী বইটির রচয়িতা হচ্ছে কলহন। তিনি তিনি কাশ্মীর রাজাদের ইতিহাস বর্ণনা করে। তিনি কাশ্মীর রাজাদের ইতিহাস বর্ণনা করে। অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী বইটির রচয়িতা খুব খুব ইম্পর্টেন্ট। অষ্টাধ্যায়ী বইটির রচয়িতা কে? পাণিনি। অষ্টাধ্যায়ী বইটির রচয়িতা কিন্তু পাণিনি। সবচেয়ে পুরানো স্মৃতি গ্রন্থ হচ্ছে গিয়ে মানুস্মৃতি, যা মনু রচনা করেছিলেন। মনুস্মৃতি, যা হচ্ছে মনুই রচনা করেছিলেন। নেক্সট দেখো, তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তামিল ভাষায় প্রথম প্রথম সরি তার আগেও রয়েছে কথাসারিত সাগর। রচয়িতা কে? সোমদেব। এটি হচ্ছে সাহিত্যকর্ম যা মূলত সংস্কৃতে রচিত হয়েছিল, যেটা তোমাদের বড় এক্সাম এসএসসি সিপিইউ 2024-এ কিন্তু এসেছে। নেক্সট দেখো, তামিল ভাষায় প্রথম মহাকাব্য কি? না শিলাপথিক্রম, যা জুলিয়েট অ্যাকলেট, যা ইলাঙ্গো আদিগল পঞ্চম ষষ্ঠ শতাব্দীর খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। এটাও তোমাদের সিজিএল 2024-এ কিন্তু এসেছিল। তো আজকের ক্লাসটা আমি এখানেই অফ করছি। নেক্সট তোমাদের যে টপিক নিয়ে ক্লাস হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের একটু বলে দিই, তোমাদের যে নেক্সট টপিক যে ক্লাস আছে সেটা হচ্ছে কি, সেটা কি ক্লাস করানো যায়। তোমাদের নেক্সট টপিক যে ক্লাস করাবো সেটা আজই বলে দিচ্ছি তোমাদের, তারপরে তোমরা একটু রিভিশন করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের একটু ভালো সুবিধা হবে, ঠিক আছে। তো তোমাদের যেটা নেক্সট ক্লাস সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা, ইন্দাস উপত্যকার সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কিত ক্লাস হবে। যদি পারি তোমাদের দুটোই একসঙ্গে করিয়ে দেবো, একটা হচ্ছে বৈদিক সভ্যতা রয়েছে, আর একটা তোমাদের কি রয়েছে, আর একটা হরপ্পা সভ্যতা রয়েছে, ঠিক আছে। এই দুটো তোমাদের একটা ক্লাসেই করিয়ে দেবো। তাহলে এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো এবং কমেন্টে জানিও তোমরা কীরকম ক্লাস লাগছে। এরপরের ক্লাস যেটা রয়েছে সেটা হচ্ছে কি হরপ্পা এবং বৈদিক সভ্যতা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।